3 দিন আগ পর্যন্ত বা 4 দিন আগ পর্যন্তও কিন্তু মানুষের মধ্যে নানা রকম শঙ্কা, ভয় এবং অনিশ্চয়তাও ছিল যে নির্বাচনটি হবে। হলেও কি আ আগেই ফলাফল নির্ধারিত কিনা? এই যে এনসিপি জিতে গেলেন বা এনসিপির আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি হেরে গেলেন, মানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করলেন। এটা কিন্তু জামাতের ভোটের কারণেই। আমরা যাদের বলি আলোকিত মানুষ, যারা আপনি শিক্ষার কথা বলছেন, সামাজিকভাবে যারা প্রভাব বিস্তার করতে পারেন রাজনৈতিকভাবে, আ আর্থিকভাবে, তাদের একটা সাধারণ ধারণা যে তারা সবসময় মধ্যপন্থী দলগুলোর সঙ্গে থাকেন। ঢাকায় যেসব আসনে জয়ী হতে পারে, সেই সব আসনে অনেক আগে থেকে তাদের সমর্থকদের সেখানে বসবাসের ব্যবস্থা করেছে, সেখানের ভোটার হওয়ার জন্যে তাগিদ দিয়েছে এবং অনেকেই ভোটার স্থানান্তরিত স্থানান্তর হয়েছে। করেছে। চর্চা কথায় কথায় স্বাগত। আমাদের সঙ্গে আছেন আলোচনার জন্য চর্চার সম্পাদক সোহরাব হাসান। আমরা আজকে তার কাছে জানতে চাইব যে জামাত বিশেষত ঢাকা শহরে যে সাফল্য পেল, এই সাফল্যের রহস্যটা কি? ধন্যবাদ আপনাকে। তো আপনাকে আমি প্রথমে একটু ধরিয়ে দিই যে ঢাকা জেলায় আসনের সংখ্যা হচ্ছে 20টা, আর ঢাকা শহরকে যদি ঘিরে দেখা যায় বা ঢাকা মহানগরকে ঘিরে যদি দেখা যায় তাহলে আসন হচ্ছে 15টা। এই 15টা আসনের মধ্যে কিন্তু জামাত এবং তার জোট সঙ্গী এনসিপি মিলে কিন্তু 7টা আসন দখল করেছে। এইটাকে আপনি কিভাবে দেখছেন? এর আগে আমরা দেখেছি যে ঢাকা শহর যার দখলে থাকে সেই দলই সরকার গঠন করে। বিশেষ করে 1991 সাল থেকে। এর আগের নির্বাচনগুলো তো সামরিক শাসন আমলে বা দলীয় প্রভাবে কর্তৃত্বে হয়েছে। 1991 সালে ঢাকা শহরের সবগুলো আসন, তখন 8টি আসন ছিল, 8টি আসনই পেয়েছিল বিএনপি এবং বিএনপি সরকার গঠন করে। এরপর 1996 সালে ঢাকা শহরের তখনও 8টি আসন ছিল, সেই 8টির 7টি পেয়েছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকার গঠন করে। 196টি 146টি তাদের আসন ছিল। এরপর পরে জাতীয় জাতীয় পার্টি এবং জাসদ রবের সমর্থন নিয়ে তারা সরকার গঠন করে। 2001 সালে আবার এটার বিপরীত হলো। সবগুলো আসন পেল বিএনপি ঢাকা শহরের, আর সরকার গঠন করল বিএনপি। 2008-এ আবার উল্টে গেল। তখন আওয়ামী লীগ সবগুলো আসন পেল। তখন অবশ্য আসন সংখ্যাও বেড়েছে। আওয়ামী লীগ সব আসন পেল এবং সরকারও গঠন করলো আওয়ামী লীগ। তো দেখা যাচ্ছে যে ঢাকা শহরে যাদের ঠাঁই নাই, সরকারেও তাদের ঠাঁই নাই। এই প্রেক্ষাপট বা এই বিবেচনাকে সামনে রেখে জামাত ইসলামী মানে বেশ আগে থেকে ঢাকা শহরের প্রতি তাদের দৃষ্টি, ঢাকা শহর দখলের একটা প্রচেষ্টা, এবং সেটা নানামুখী। সেটি শুধু নির্বাচনী প্রচার না, তার সেবামূলক প্রতিষ্ঠান, এলাকায় মানুষের অভাব, অভিযোগ, সমস্যা, সংকট, এগুলোরকে মানে সমাধান করার চেষ্টা করা এবং সেটা মানুষের কাছে যাওয়া, বিশেষ করে শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট তাদের দেখা, স্বাস্থ্যসেবা এবং তাদের আর্থিক বিষয়েও সেবা দেওয়ার চেষ্টা করেছে। জামাতের অনেকগুলো আপনি জানেন যে আর্থিক প্রতিষ্ঠান আছে এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, হাসপাতাল আছে। এর মধ্য দিয়ে তারা একটা ভিত্তি তৈরি করেছে, শুধু নির্বাচনের জন্য নয়, সামাজিক ভিত্তি। এবং যেখানে আপনি দেখবেন যে যেসব এলাকায় ঢাকা শহরের মিরপুর, তারপর গুলশান এলাকায় এবং অন্যান্য এলাকায় যেখানে গরিব মানুষ বেশি, প্রান্তিক মানুষ বেশি, সেখানে তাদের অবস্থান অনেক সুদৃঢ়। আর ঢাকা শহরের আপনি বলছেন যে 15টি আসন, এই 15টি আসনে যে আসনগুলোয় তারা হেরে গেছে, সেই আসনগুলোয় তাদের ভোটের পার্থক্য কিন্তু খুব বেশি না। যেগুলো জয়ী হয়েছে সেগুলো যেরকম পার্থক্য, বিএনপির সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আবার যে আসনগুলোতে জামাত হেরেছে সেগুলোও কিন্তু তীব্র প্রতিযোগিতা হয়েছে। যেমন ধরেন, বিশেষভাবে উল্লেখ করা যায় যে ঢাকা 17 তারেক রহমানের বিএনপির চেয়ারম্যান এবং সম্ভব মানে হবু প্রধানমন্ত্রী
এই প্রধানমন্ত্রীর আসনে এবং অনেকেই ভেবেছিলেন যে এখানে বোধহয় তেমন প্রতিদ্বন্দ্বিতা মানে হবে না, একতরফা দলীয় ভোট হবে। একতরফা একতরফা না হলেও ঠিক অনেক ব্যবধান হবে, কিন্তু সেখানে দেখা গেল 4,000-এর কম ব্যবধান। তো এটা কিন্তু অবাক করেছে যে সেখানে, এবং সেখানে জামাতের যিনি প্রতিদ্বন্দ্বী তিনি যে খুব পরিচিত নেতা তা নন। কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতা হতে পারেন কিন্তু ওভাবে পরিচিত না, জাতীয়ভাবে পরিচিত না। আর যেমন জামাতের আমির পরিচিত, যেমন নায়েবে আমির পরিচিত, সেক্রেটারি জেনারেল পরিচিত, মানে জাতীয়ভাবে পরিচিত। সুতরাং এরকম একজন কম পরিচিত নেতার সঙ্গে বিএনপির চেয়ারম্যানকে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতায় নামতে হয়েছে। এবং এটি যদি জামাত যদি আরেকটু কি বলে আরেকটু সেখানে চেষ্টা চালাতো, হয়তো ফলাফল কি হতো আমরা জানি না। অনেকেই বলেন যে সেখানে হয়তো ফলাফল উল্টেও যেতে পারত। আর কিন্তু জামাতের যেখানে আমির প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে কিন্তু ব্যবধানটা বেশি, 16 বা 15-16 হাজার। তার মানে জামাত ওখানে যেটি বলা হয় এবং বিএনপির পক্ষ থেকে অভিযোগ এসেছে এবং নানা সূত্রেও জানা গেছে, নির্বাচন কমিশন সূত্রেও, যেটি বলা হয় জামাতের ঢাকা দখল কেন। জামাত ইসলামের তারা ঢাকায় যেসব আসনে জয়ী হতে পারে সেই সব আসনে অনেক আগে থেকে তাদের সমর্থকদের সেখানে বসবাসের ব্যবস্থা করেছে, সেখানের ভোটার হওয়ার জন্য তাগিদ দিয়েছে এবং অনেকেই ভোটার স্থানান্তরিত স্থানান্তর হয়েছে। করেছে। এটি আইনগতভাবে তো অবৈধ না, কারণ যিনি উত্তরা থাকেন তিনি যদি ধানমন্ডিতে আসেন তিনি ধানমন্ডির ভোটার হবেন। তো এরকম বেশ অনেক অনেক সংখ্যায় অনেক প্রতিটি আসনে কোথাও থেকে 5,000 থেকে 15,000 পর্যন্ত ভোটার স্থানান্তর করা হয়েছে বলে এই অভিযোগ আছে। যে ঠিক আছে, স্থানান্তর করা হলো। আমি এখানে একটা জিনিস আপনার কাছে আরেকটু পরিষ্কার হতে চাচ্ছি যে আপনি যে তথ্যগুলো উল্লেখ করলেন যে প্রতিটা ভোটের, যে তার সেখান থেকে দেখা যায় যে ঢাকা শহরের মানুষ মোটামুটি ভোট দিয়েছেন অ্যান্টি এস্টাবলিশমেন্ট। যারা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতার বিরুদ্ধে তারা রায় দিতেন বা তো এইবার যারা ক্ষমতায় ছিলেন 24-এর 5 আগস্টে তারা 8 আগস্ট থেকে যারা ক্ষমতায় বিতাড়িত, ছিলেন, তারা বিতাড়িত, তারা এইবারের নির্বাচনে কোনো ইয়েতেই নেই, কোনো নির্বাচন আলোচনাতেই নেই। 2 নম্বর হচ্ছে যে তারপরে যে 1.5 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা নির্বাচনের অংশীজন না। সেই ক্ষেত্রে আপনি জামাতের এই যে ভোটিং প্যাটার্নটা শহরের মধ্যে যে 7-8, এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা একটা হচ্ছে আগেই বললাম যে জামাতের নির্বাচনী কর্মকাণ্ড বা নির্বাচনী প্রচার সেটি শুধু তফসিল ঘোষণা বা নির্বাচনের তারিখ ঘোষণার পরে না, তার অনেক আগে থেকেই তারা এই কাজটি শুরু করেছে। এলাকাবাসীর নানাভাবে সংযোগ এবং তাদের নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে একটি সংযোগ করে, ঘরে ঘরে প্রতিটি আসনে ঘরে ঘরে যে সংযোগ মানে আলোচনা করেছে, তাদেরকে বুঝিয়েছে কেন জামাতকে ভোট দিলে তাদের কী লাভ, এসব। অন্যদিকে বিএনপি বিএনপি তো যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, তারা নিজেদের অপ্রতিদ্বন্দ্বী মনে করেছে এবং ঢাকা শহর যেহেতু ধনী লোকের ধনী ধনী গরিব লোক আছে কিন্তু বেশি বেশি ধনী লোকের বাস, এবং বিএনপির অনেক নেতাও ঢাকা শহরে বসবাস করেন। তারা ভেবেছেন যে এটা জয়টা সহজ হবে, এমনকি কোনো বেশ কয়েকটি আসনে প্রার্থী দেওয়া নিয়েই কিন্তু তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আপনি দেখেছেন যে ঢাকা 10 আর সেখানে নির্বাচন তফসিল ঘোষণার আগে দুজন নেতার বিএনপির দুজন নেতার পোস্টার ছিল এবং বেশ সমান্তরে পাশাপাশি। একজন হচ্ছে এখন যিনি এমপি হয়েছেন রবিউল আলম, আর একজন ছিল ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। এবং সবাই ভাবছে যে এদের দুজনে একজন হবে, কিন্তু আবার দুজনেই প্রচার করেছেন, দুজনেই স্থানীয় বাসিন্দাদের কাছে গিয়েছেন, ভোটের কথা বলেছেন, কিন্তু প্রার্থিতা ঘোষণার পর দেখা গেল একজন পেয়েছেন আর একজন পাননি। ঢাকা 12-তে যেটি হয়েছে, ঢাকা 12-তে বিএনপি নিজস্ব প্রার্থী দেয়নি, তারা একজন মিত্র দলের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে মনোনয়ন দিয়েছেন, কিন্তু সেখানে বিদ্রোহী প্রার্থীকে তারা বসাতে পারেনি বিএনপি।
আর সেখানে ইসলাম নীরব। সাইফুল ইসলাম নীরব তিনি তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেন, তাকে বহিষ্কার করা সত্ত্বেও তিনি ফুটবল মার্কায় আহ, প্রতিদ্বন্দ্বিতা করলেন। এখন বিএনপির ভোট দুই ভাগ হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। এক হচ্ছে তার সমর্থিত সমর্থিত প্রার্থী পেলেন, আবার তার যে দলের দীর্ঘদিন এলাকায় কাজ করেছেন, নানাভাবে তার প্রভাব আছে। আছে সেখানে, এবং তার অভিযোগও আছে তার বিরুদ্ধে, যে কারণে বিএনপি অনেকে মনে করেন যে তাকে না দিয়ে ভালো করেছে। কিন্তু তাকে যে বসাতে পারলো না, তার যে কর্মী সমর্থক তার পক্ষেই কাজ করেছে, যে কারণে দুইজনের ভোট যোগ করলে কিন্তু আপনার জামাতে ইসলামী প্রার্থীর চেয়ে বেশি, অনেক বেশি হয়। অনেক বেশি হয়। সুতরাং এখানে জামাত ইসলামী প্রার্থী জিতে গেল। আর দুটি আসন খুব আলোচিত ছিল, সেটা ঢাকা ৮ আসন, এবং সেখানে মির্জা আব্বাস ঢাকা শহরের মেয়র নাসিরউদ্দিন ছিলেন। পাটোয়ারি। না, মির্জা আব্বাস বিএনপির যে প্রার্থী, হুম। ঢাকা শহরের মেয়র ছিলেন। তিনি অনেকবার সেখান থেকে সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন। সুতরাং তার যে এলাকার এবং ওই এলাকার সন্তান, তার যে সামাজিক এবং রাজনৈতিক প্রভাব তার কিন্তু ধারে কাছে নয়। এই এনসিপির যে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, সেখানে অনেকেই ভেবেছিলেন এর ব্যবধান অনেক বেশি হবে। কিন্তু আমরা দেখলাম যে ফলাফলে এই ৪-৫ হাজার ৫-৬ হাজারের ব্যবধান, এর মধ্যেই কিন্তু মির্জা আব্বাসকে ঠেকিয়ে দিয়েছে যে বেশি বাড়তে দেন। এবং তারপরও এনসিপির প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ আছে, ঢাকা ১৪ সম্ভবত নাহিদ ইসলাম যেখান থেকে জয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কাইয়ুম। কাইয়ুম। বিএনপির এক সময়ের কমিশনার ছিলেন। অনেকেই বলছে এলাকায় তার প্রভাব প্রতিপত্তি অনেক। কিন্তু আমরা দেখলাম যে এনসিপির প্রধানই জিতে গেলেন, এবং সে ভোটের ব্যবধান খুব বেশি না। কিন্তু এই এই যে এনসিপি জিতে গেলেন, বা এনসিপির আর এক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে গেলেন, মানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করলেন, এটা কিন্তু জামাতের ভোটের কারণেই। কারণ তাদের এনসিপির ভোটের পরিমাণ অত বেশি না, যাতে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বা জয় আনতে পারে। আপনি তবে যে এই ক্ষেত্রে একটু যদি আমি বলি যে আপনার কথা থেকে যেটা বেরিয়ে আসছে যে জামাত বা তাদের জোটের এনসিপির তাদের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় কোনো মানে আরেকজন বিদ্রোহী বা কোনো কিছু দাঁড়িয়ে যাচ্ছে এরকম কিছু ছিল না। অথচ বিএনপির প্রার্থিতার ক্ষেত্রে দেখা গেছে একাধিক ব্যক্তি প্রার্থিতা চেয়ে বসে আছেন এবং এবং সেক্ষেত্রে বিদ্রোহীও দাঁড়িয়েও গেছে। ঢাকা শহরে শুধু ঢাকা ১২ নয়, আপনার মিরপুরের একটি আসন, মিরপুরে মিরপুরে একটি আসনেও কিন্তু সেখানে বিদ্রোহী প্রার্থী ছিল, যে কারণে বিএনপি প্রার্থী হেরেছে বলে ধারণা করা যায়। এটি হচ্ছে যে জামাত ইসলামের যে সাংগঠনিক শৃঙ্খলা, এবং এই ঢাকা আসনে কিন্তু জামাতের একজন প্রার্থী ছিলেন, যিনি আমাদের এখানেও এসেছেন এই আলোচনায়। তাকে যখন দল সিদ্ধান্ত নিয়েছে যে তাকে বাদ দিয়ে তার মিত্র এনসিপির জোটের প্রার্থীকে দেবেন, তিনি মেনে নিয়েছেন। কিন্তু বিএনপির প্রার্থী অনেক জায়গায় মানেন। অনেকগুলো বিএনপি যে আসন পেয়েছে, অবশ্যই এটি ২/৩ আসন, এবং এত এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপিও কখনো আসেনি। কিন্তু তারপরও অনেকগুলো আসনে হেরেছে নিজেদের অন্তঃকন্দলের জন্য। তো আপনি যে আপনার তথ্য থেকে বলি যে ৪,০০০-এর কম ভোটে জিতলেন তারেক তারেক রহমান, রহমান। এবং ঢাকা ১৭ আসনে ধরা হয় যে এখানে বাংলাদেশের সবচেয়ে উচ্চশিক্ষিত ধনাঢ্য ব্যক্তিরা মোটামুটি থাকেন, মানে যে এলাকায় গুলশান বনানী এই এলাকায়। পাশাপাশি যদি এও বলি যে এই এই গুলশান বনানী শুধু না, সারা ঢাকা শহরের ভোটিং প্যাটার্ন কি মানে এই যে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এদের ভোটিং প্যাটার্ন কি তাহলে চেঞ্জ হচ্ছে? তারা কি একটু মানে জামায়াতের উপরে বেশি আস্থা রাখতে আমরা আমরা চাচ্ছেন? আমরা যাদের বলি আলোকিত মানুষ, যারা আপনি শিক্ষার কথা বলছেন, সামাজিকভাবে যারা প্রভাব বিস্তার করতে পারেন রাজনৈতিকভাবে, আর্থিকভাবে, তাদের একটা সাধারণ ধারণা যে তারা সবসময় মধ্যপন্থী দলগুলোর সঙ্গে থাকেন। আওয়ামী লীগ বা বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি। ৯১ সাল থেকে কিন্তু আমরা সেটা দেখেছি। কিন্তু এবারেই কিন্তু একটা পরিবর্তন হলো। বিশেষ করে ঢাকা শহরে এই ১৫টি আসনের ভোটের যদি
তারতম্য দেখেন, ভোটের ব্যবধান দেখেন, আর সেটি কিন্তু এই ৩ থেকে ৫,০০০, ৭,০০০, ৮,০০০ বা সর্বোচ্চ ১৬,০০০ এর মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ ২ পক্ষের কেউ জয়ী হয়েছেন। ৫টিতে জামাত জয়ী হয়েছে। এর অর্থ হচ্ছে যে ৭টিতে জামাত জয়ী হয়েছে। এর অর্থ হচ্ছে বিএনপি ৮টিতে জয়ী হয়েছে। কিন্তু জয় পরাজয়ের আসনেও যেমন কাছাকাছি, ভোটের সংখ্যায়ও কিন্তু ব্যবধানও কাছাকাছি। এবং এটি কিন্তু আ এর পরের নির্বাচনে যেহেতু বিএনপি ক্ষমতায় থাকবে, তার অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক ঝুঁকি থাকবে এবং নেতাকর্মীরা অনেক রকম যে কাজগুলো করা উচিত না তাতে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তখন কিন্তু জামাত ইসলামীকে প্রতিরোধ করা বা তাকে ঠেকানো কিন্তু খুব কঠিন হবে। তো আবার একটা জিনিস কিন্তু ঢাকায় কিন্তু আপনার অনেক আসনে ভোটের সংখ্যা কিন্তু খুব কম, মানে ৪০-৪০-এর এদিক ওদিক এরকম ভোট পড়েছে। এটি এটাও কিন্তু আলোচনার বিষয়। ঢাকা না, বাইরেরও অনেক এলাকায় কিন্তু ভোট কম পড়েছে। চট্টগ্রামে হ্যাঁ, এবং চট্টগ্রামে কিন্তু শহর কেন্দ্রিক, আ শহরের আসনে বেশি। শহরে আসনে এবং সব শহরে আসনে। এখানে একটা কারণ হতে পারে যে দলটিকে নির্বাচন করতে দেওয়া হয়নি আওয়ামী লীগ আ নির্বাহী আদেশে, সেই দলের তো আ বিপ আ এম বিপুল সংখ্যক কর্মী, সমর্থক, ভোটার আছে। তাদের একাংশ নির্বাচনে নির্বাচ আ নির্বা ভ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। আরেক অংশ হয়তো তার পছন্দসই আ প্রার্থীকে ভোট দিয়েছে। এটি একটি কারণ। আরেকটি কারণ যে মানুষ নির্বাচনের ৩ দিন আ আগ পর্যন্ত বা ৪ দিন আগ পর্যন্তও কিন্তু মানুষের মধ্যে নানা রকম শঙ্কা, ভয় এবং অনিশ্চয়তাও ছিল যে নির্বাচনটি হবে। হলেও কি আ আগেই ফলাফল নির্ধারিত কিনা? যদিও আ এটি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিতে হয় যে তারা শেষমেশ একটি ভালো নির্বাচন, আ বাংলাদেশের মানে যদি বলেন বা আন্তর্জাতিক মানে বলেন, একটি ভালো নির্বাচন দিয়েছে। কোনো সহিংস ঘটনা ছাড়া এরকম একটা বড় নির্বাচন হওয়া, এটা তো একটা না, এটা বাংলাদেশের ইতিহাসে মানে, নেই। এর আগে যত জাতীয় নির্বাচন হ্যাঁ, মানে হয়েছে নিজেদের প্রতিটি মধ্যে যদি আমি আর ডামি, এই নির্বাচনেও তো লোক মারা যেত। হ্যাঁ, তবে নির্বাচনের পর কিন্তু বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে। সেটা কোথাও বোমা বানাতে গিয়ে, কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে। এখন সময়টা এত ক্রান্তিকাল, আ অন্তর্বর্তী সরকারের বিদায় মুহূর্ত। আ নতুন আ সরকার নতুন আসছে। সরকারও আসেনি এখনো। সুতরাং এই প্রশাসনের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ কিন্তু কম এবং তাদের মধ্যে এক ধরনের নির্লিপ্ততা থাকাও অস্বাভাবিক নয়। কিন্তু যেটা উচিত ছিল নির্বাচনের পর, নির্বাচন পর্যন্ত তো নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু সরকারের পক্ষ থেকে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা কঠোর বার্তা দেওয়া উচিত ছিল বা সেনাবাহিনী নির্বাচন পর্যন্ত যতটা সক্রিয় ছিল অ সেরকমই সক্রিয় রাখা। তাতে হয়তো এই শান্তি শৃঙ্খলা রক্ষাটা সহজ হতো, সংঘাতটা এড়ানো যেত। আর সংঘাতটা হয়েছে বিচ্ছিন্নভাবে কিন্তু। কোনো প্রার্থীর সমর্থ কোনো প্রার্থীর সমর্থকরা মনে করেছে যে তার প্রতিপক্ষের কারণেই আমার প্রার্থী হয়তো আ হেরে গেছে। হেরে হেরে গেছে। এই হারটা মানতে মানে পারেনি। হার মানার মানসিকতা এখনো আমাদের তৈরি এখনো হয়নি। আমরা তৈরি হয় নাই। আমরা আশা করি যে ভবিষ্যতে এটি তৈরি হবে। তাহলে এই সংঘাত সংঘর্ষ এবারে যেটুকু আমরা দেখলাম, এটাও হয়তো ভবিষ্যতে আমরা দেখব না এবং এক ধরনের নির্বাচনের আগে, পরে এবং নির্বাচনের সময় একটা শান্তিপূর্ণ সমাবেশ থাকবে। একটা পরিবেশ থাকবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে এবং যেটা পরবর্তীকালে আ গণতন্ত্রকে এগিয়ে নিতে সহায়তা করবে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে আ কোথাও উত্তপ্ত পরিস্থিতি। আবার যারা জয়ী হতে পারেননি দল হিসাবে বা পিছনে ছিল, আ এনসিপি এবং জামাত ইসলামী, তাদের নেতাদের পক্ষ থেকে কিন্তু বেশ গুরুতর অভিযোগ করেছে যে আমাদের অমুক আসন ছিনিয়ে নেওয়া হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আবার এনসিপির একজন নেতা বলেছেন এই পুরো বিষয়টি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আ প্রকল্প নিয়েছে বিএনপি। তো এক ধরনের অবিশ্বাস কিন্তু আবার ইতিমধ্যে তৈরি তৈরি হয়ে হয়ে গেছে। গেছে। তো এখন যদি আবার শেষ, আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেই জায়গায় যদি শেষ ইয়েতে আসি, যে জামাত ঢাকা শহরে ৮টির মধ্যে ১৫টির মধ্যে ৭টি আসন পেয়েছে, প্রায় অর্ধেকই বলা যায়। এবং তাদের ভোটের যে ও আসনে হেরেছে সেখানেও ভোটের পার্থক্য খুবই কম। তো ভবিষ্যতে জামাতে ইসলামী আসলে কোন জায়গায় যেতে পারে বলে
আপনি মনে করছেন? কারণ সামনে কিন্তু দুটো মেয়র সিটি কর্পোরেশন ইলেকশন কিন্তু হবে। তারা ৭টি আসনে জয়ী হয়েছে। ৮টিতে মানে ভালোই প্রতিদ্বন্দ্বী নিকটতম হচ্ছে। প্রতিদ্বন্দ্বী। আবার ঢাকা শহরে বৃহত্তর ঢাকায় কিন্তু অনেকগুলো এনসিপির মানে তার মিত্র দলের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ছিল। এখন ঢাকা ৮ অথবা যে আসনগুলোতে এনসিপিকে এনসিপির প্রার্থী থাকার কারণে যে আসনগুলো পরাজিত হয়েছে, সেই আসনগুলোতে জামাতের প্রার্থী থাকলে কি হতো আমরা কিন্তু জানি না। সম্ভাবনা জয়ের সম্ভাবনাটা বেশি ছিল। হয়তো। হয়তো। আর সুতরাং সেক্ষেত্রে আগামী নির্বাচন বিজয়ী দলের পক্ষে মানে বিএনপির পক্ষে কিন্তু মোকাবেলা খুব কঠিন হবে অন্তত ঢাকা শহরে। কারণ জামাত ইসলামী অনেক মানে ৫ পরি বছর ক্ষমতায় অনেক থাকার পর অনেক পরিকল্পনা নিয়েই এই নির্বাচনটি করেছে। ভবিষ্যতে ৫ বছর তারা সময় পাবে। এবারে কিন্তু হয়তো তারা ১.৫ বছর সময় পেয়েছে। ভবিষ্যতে ৫ বছর সময় পাবে এবং ক্ষমতাসীন দলের কর্মকাণ্ড, নেতাকর্মীদের আচরণ নানা কারণেই তারা সমালোচনার মুখে পড়বে। কোনো সিদ্ধান্ত হয়তো জনগণের পক্ষে যাবে, কোনো সিদ্ধান্ত বিপক্ষেও যেতে পারে। যে সুযোগটা জামাত ইসলামী নেয়ার চেষ্টা করবে। অর্থাৎ তাদের নির্বাচন হওয়ার পরদিন থেকেই কিন্তু তাদের আরেক ধরনের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ক্ষমতাসীন দল যদি এটি উপলব্ধি করতে না পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে আ তার যে এবারের অবস্থান টিকিয়ে রাখা কঠিন হবে। ধন্যবাদ আপনাকে। চর্চা কথায় কথায় এখন এ পর্যন্তই। দর্শক, আপনারা শুনলেন চর্চার সম্পাদক সোহরাব হাসানের মতামত। আমরা জানতে চাই আপনার মত। চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মন্তব্য বিভাগে আপনি আপনার মত জানিয়ে দিন।